বার এনে দে মা, ওকে একটি বার এনে দে। ওকে না পেলে আমি কেমন করে থাকবো বল দেখি। নরেন একদিন হঠাৎই দক্ষিণেশ্বরে এসে উপস্থিত। তাকে দেখে রামকৃষ্ণ শুধু কাঁদছেন আর ক্ষোভ মিশ্রিত স্নেহস্বরে বলছেন, এতদিন কোথায় ছিলি রে? এতদিন পর বুঝি আসতে হয়? তোর মতো কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে পৃথিবীতে আমি থাকি কেমন করে বল দেখি। কি কোন পাগলের পাল্লায় পড়লুম, দেখি ওকে একটু বাজিয়ে। আচ্ছা, আপনি ঈশ্বর দেখেছেন? হ্যাঁ রে হ্যাঁ, তিনি যে সর্ববিশ্বব্যাপিনী রে। এই যে তোর মধ্যেও আমি সেই ঈশ্বরকেই দেখতে পাচ্ছি রে। হ্যাঁ, সে কি? ওরে নরেন, তুই জানিস না, তুই জানিস না তুই কে? তুই যে নররূপী নারায়ণ রে। না না না, আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত। চিদানন্দ রূপা শিবহং শিবহং। ওরে নরেন, তোর দ্বারাই তো জগতের কল্যাণ সাধন হবে রে। তোর তো বিশ্বব্যাপী অনেক কাজ, তোর কাছেই তো সারা বিশ্বব্যাপী তোর পরিচয় ঘটবে রে। এ কথা আপনি কি করে জানলেন? মা আমায় বলেছে। মা বলেছেন? দক্ষিণেশ্বরে নরেন বেশ কয়েকবার ঠাকুরের সাথে সাক্ষাৎ করে ও যাতায়াত শুরু করে। পিতা বিশ্বনাথ দত্ত গত হবার পর নিদারুণ কষ্টে জর্জরিত নরেন এসে দাঁড়ায় ঠাকুরের সামনে। এ কি রে নরেন, তোর এ কি অবস্থা? আর পারছি না, মা ভাই বোনের কষ্ট আর সহ্য করতে পারছি না। আপনার মাকে একটিবার বলুন না। কি বলবো রে? ওদের কষ্ট যাতে লাঘব হয়, আমার একটা স্থায়ী চাকরি হয়, আপনার মার কাছে সুপারিশ করুন না একটু। আচ্ছা লরেন, বলি আমার মা তোর কে রে? আমার কে না কে তাতে কি আসে যায়? আপনার তো সব, আপনার কথা মা ফেলতে পারবেন না। বলুন না মাকে, যাতে একটু টাকা করির মুখ দেখি। ওরে লরেন, না রে না, ও সব বিষয়ের কথা আমি মাকে বলতে পারি না। শোন 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 শোন, আজ মঙ্গলবার, অমাবস্যা, রাত্রিরে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই আমার মায়ের কাছে যা চাইবি মা তোকে তাই দেবেন রে। লুট করেও মার ভান্ডার শেষ করতে পারবি নে। সত্যি? দেখি না চেয়ে যা 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 যা, এখনই যা দেখি, মাকে প্রণাম করে তোর যা ইচ্ছে তুই যা। মারে কি অপরূপ মূর্তি, এ আমি কি দেখছি? মা তো মৃন্ময়ী নয়, প্রাণবন্ত, চিন্ময়ী, জীবন্ত। মা, মা গো, জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও মা। কি রে, চাইলি টাকা করি? কি আশ্চর্য, সব যে ভুল হয়ে গেল। কি হবে এখন? সব ভুল হয়ে গেল? যা 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 যা, ফের যাবি কি? বলবি মা, অমা আমার চাকরি দাও, আমাকে একটু আরাম দাও। আবার যাবো? আরে হ্যাঁ, যাবি বই কি। ওরে মা যে আমার বিশ্ব জননী, সন্তানের কষ্ট কি মা দেখতে পারে রে? একবার নয়, দুবার নয়, 3 বার পাঠালেন নরেনকে মা ভক্তারিণীর কাছে। কিন্তু নরেন কোনো জাগতিক চাওয়ার কথা মুখেই আনতে পারল না। শেষে ঠাকুর নরেনকে আশ্বস্ত করে বললেন, কি রে,
এবারে ঠিক করে তুই চেয়েছিস তো? চাইতে যে লজ্জা করলো। এবারেও পারলি নে? যা যা যা, মা আমায় বলে দিয়েছেন তোদের মোটা ভাত কাপড়ে আর অভাব হবে নে। আমাকে আমাকে মায়ের একটা গান শিখিয়ে দিন না। আজ থেকে জীবের সেবায় নিয়োজিত হবে তোর দেহ মন। পারলে একটা বট গাছ হোস, কত পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে, কত পাখি বাসা বাঁধবে রে, কত লতা পরজীবীর মতো গজাবে তোকে ঘিরে। তাতে কিছু যায় আসে রে, বটগাছ তো বটগাছই, তার মহিমা একটা ডাল ভাঙলেও কিচ্ছুটি কমেনি গো। ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে এখানে একটি বটবৃক্ষ ছিল। তাই হবে ঠাকুর। আর শোন নরেন,
সকলকে নিয়ে গড়বি নতুন ভারত, নতুন জগৎ। কাজ শেষ হলে তুই যেখান থেকে এসেছিলি সেখানেই ফিরে যাবি। উল্কার দিকে সারা বিশ্বে ছুটে চলবি রে তুই। হ্যাঁ রে হ্যাঁ, এটাই হলো তোর গুরু দক্ষিণা। আশীর্বাদ করুন ঠাকুর, আমি যেন আপনারই নির্দেশিত পথে চলতে পারি। তোমারে করিয়াছি জীবনের শুভ সারা, এসো ভূমে আরো প্রভু ভাবনা কত হারা। তোমারে করিয়াছি জীবনের শুভ সারা। ভগবানের আগমন হয়েছিল এই ধরা ধামে। তৎকালীন সমাজে পাপী মানুষের মধ্যে গণ্য হতেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। নাট্যাচার্য হওয়ার সুনামের পাশাপাশি দুর্নামও ছিল তার যথেষ্ট। গিরিশের কথা ঠাকুরের কাছে পৌঁছতে ঠাকুর মনে মনে গিরিশকে টানতে থাকেন। এই আকর্ষণ গিরিশ কত অবজ্ঞা সত্ত্বেও উপেক্ষা করতে পারেননি। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর এক মনে চিন্তায় মগ্ন। হঠাৎই কিসের স্পর্শে তাকিয়ে দেখেন গিরিশ
যেন এক প্রকার আত্মসমর্পণ। আয় 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 আয়, তোর কথাই ভাবছিলুম এতক্ষণ। বস 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 বস। আপনি তো জানেন কত বড় পাপী আমি, যেখানে বসি 7 হাত মাটি পাপের ভারে তলিয়ে যায়। আমি যে পাপের পাহাড় করেছি। ও তো তুলোর পাহাড় রে, একবার মা বলে ফু দিবি তো সব উড়ে যাবে রে। শোন, শুধু সকাল বিকেল একবার করে মায়ের নাম করবি। আগে বহুদিন তো সকালের সঙ্গে দেখাই হয় না, ঘুম ভাঙতে ভাঙতেই দুপুর। বেশ তো, বিকেলে করবি। বিকেলে যেখানে কাটে সেখানে তো এক মোহনিদ্রা। বেশ, খাবার আগে একটু করিস। আমার যে খাবারের ঠিক ঠিকানাই নেই, ঘুমাই করে খাই যখন ইচ্ছে হয়। বেশ তো, শোবার আগে নয় করবি। ভালো সময় বের করেছো। ওটাতে আমার ঘুম, ওটা তো আমার বিশ্রাম। বেশ বেশ, তোকে আর কিছু করতে হবে না। দেশ আলাতে তুই আমায় বকল মাদে, তোরই হয়ে আমি নাম জপ করবো। আমি কি হরি টরি কাউকে চিনি? চিনি তোমাকেই বকল মাদিরা। তুমি আমার পাপ নাম, পুণ্য নাম, জ্ঞান নাম, ভক্তি নাম, শুধু তোমাকে দাও ঠাকুর, শুধু তোমাকে দাও। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু বুঝিতে, গুরু বুঝিতে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু বুঝিতে, গুরু বুঝিতে।
গিরিশের ভক্তিভাব ঠাকুরের প্রতি ক্রমাগত বাড়তে থাকে। এই ভক্তিভাবের প্রকাশ পাওয়া যায় নরেনের সাথে গিরিশের একান্ত আলাপচারিতায়। ঠাকুর, নরেনের তো একটা হিল্লে করে দিলে, আমার কি হবে? হবে হবে, তোরও হবে রে। তোর যে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসেই মিলিবে কৃষ্ণ। হয়তো তাই নরেন, নইলে তো আজকাল কলমই ধরি না, মুখে মুখে বলি আর অবিনাশ গাঙ্গুলি লিখে যায়। তাহলে বোঝো সেই ভাব ভাষা কে যোগাচ্ছে। শুধু লেখার আগে ঠাকুরকে স্মরণ করি, তারপর সব জলের মতন বেরিয়ে আসে। জলের তুলনাটা ঠিক হলো না দিছি, ওকে বলে ভাবের ফোয়ারা। তুই তো পাকা ডুবুর রে, যতই ডুব দিবি ততই মনে মুক্ত উঠবে। বলি যা দেবার তোদের দুজনকেই তো আমি দিয়েছি রে, তুই আর লরেন। আমায় আমায় সেই আশীর্বাদ করুন, যাতে অভিনয় করতে করতেই রঙ্গমঞ্চই আমার শেষ সজ্জা হয়। ঠাকুর, অন্তে দিও পদে স্থান, রামকৃষ্ণ ভগবান। শেষ করো ত্রিতাপের জ্বালা, সমাজের ঘৃণ্য যারা। সুখী হোক সবে তারা, পূত হোক বঙ্গ রঙ্গশালা। কেন শঙ্খ চক্র গদা